বিকেল গড়িয়ে রাতের দেখা মিলেছে। চারদিকটা ঢেকে গেছে গভীর আঁধারে। জঙ্গল এলাকা হওয়ায় এই আঁধারটা যেন আরও গাঢ় রূপ ধারণ করেছে। সেই যে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে, থামেনি এখনও। যার দরুন না পৃথাকে একা রেখে গাড়ি থেকে বেরোতে পেরেছে তুর্য, আর না তাকে নিয়ে বেরোতে পেরেছে। পাছে মেয়েটা যদি ভয় পায়, আশেপাশে একটু খোঁজ খবর নেবে, ঘরবাড়ি খুঁজবে বা নেটওয়ার্ক খুঁজবে, তারও উপায় নেই। তার মধ্যে চারিদিকটা এখন কেমন ভুতুড়ে পরিবেশে পরিবর্তিত হয়েছে। এই মুহূর্তে এখানে কোনো কারণে মরে পড়ে থাকলেও হয়তো কেউ জানতে পারবে না। পৃথার ভয় হলো, আচ্ছা এই জঙ্গলে আবার কোনো ভূতচুত নেই তো? অনেক ভৌতিক সিনেমাতে সে দেখেছে জঙ্গলের ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত ও আত্মারা থাকে। ভয়ে গলা শুকিয়ে এলো মেয়েটার। একটু গা ঘেঁষে সে বসলো তুর্যর। ভয়ার্ত কণ্ঠে বলল, আমার না ভীষণ ভয় করছে। তুর্য হাত বাড়ালো, নিজের সাথে আগলে নিতে চাইল পৃথাকে, কিন্তু হাতটা তার কাঁপছে ভীষণভাবে। কিছুতেই ছুতে দিচ্ছে না বউকে। এতদিন পর কিনা বউকে একটু ভালোভাবে ছোঁয়ার সুযোগ পেল, অথচ এই হাতটা বেইমানি করে দিল। এই হাত দিয়ে কত গুন্ডা বদমাশকে শায়েস্তা করলো, এখন এক নমনীয় নারীর নিকট এসে অভিনয় শুরু করে দিয়েছে। ভালো সাজতে চাইছে। তুর্য দাঁতে দাঁত চাপল, মনে মনে নিজের হাতকে শাসিয়ে বলল, কপাকপি থামা, বেইমান হাত, নয়তো কেটে একদম গলায় ঝুলিয়ে দেব বেয়াদব। নিজেকে ধাতস্থ করল তুর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল পৃথার দিকে। মেয়েটাকে নিজের সাথে আগলে নিয়ে বলল, ভয় পেও না, আমি আছি তো। পৃথা চুপচাপ বসে রইল তুর্যর সাথে লেপ্টে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে ঢলে পড়ল তার বক্ষে। ভারী নিঃশ্বাস পড়ছে মেয়েটার, হয়তো ঘুমিয়ে পড়েছে। কিছুটা চমকালো তুর্য। দ্রুত অন্য হাত বাড়িয়ে, অর্থাৎ দুই হাতে এবার নিজের সাথে মিশিয়ে নিল পৃথার দেহটা। ইস, কি নমনীয় নরম শরীরখানা। শিউরে উঠল বেচারা। হৃদযন্ত্রের ক্রিয়া অস্বাভাবিক হলো মুহূর্তেই। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম ধ্বনি তুলছে। তুর্য বিরক্ত হলো। একটু আগে হাতটা বেইমানি করলো, এখন আবার হৃৎপিণ্ডটা। কপাল কোচকালো সে। বিড়বিড়িয়ে হৃৎপিণ্ডকে বলল, চুপ থাক বজ্জাত হৃৎপিণ্ড, এক থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেব। এত লাফিয়ে মরিস কেন? তোর বউ কাছে এসেছে, অন্য কোনো নারী নয়। তুর্য হৃৎপিণ্ডটা তবু থামল না। কোনো শাসন বারণ সে মানল না। তুর্য ঘাড় ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো পৃথার মুখের দিকে। মেয়েটার ঘুমন্ত মুখশ্রী কি মায়াবী লাগছে। হৃদয়ে রঙিন প্রজাপতিরা পাখা মেলে দাপটের সাথে উঠতে শুরু করলো। মনের মধ্যে নিষিদ্ধ অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠল একটু একটু করে। তীব্র ইচ্ছা জাগলো পৃথাকে আজ এই ভরা বর্ষার রজনীতে গাঢ়ভাবে ছুঁয়ে দিতে। তবে সে নিয়ন্ত্রণ করল নিজেকে। এভাবে সময়ের বেড়াজালে ফেলে একাকী হওয়ার সুযোগ নিয়ে ছুঁয়ে দিতে চায় না সে মেয়েটাকে। পৃথা তাকে আগে ভালোবাসুক, দুটি মনের মিলন ঘটুক, তারপর না হয় শরীরের দূরত্বের অবসান ঘটবে। মনের মিলন ঘটলে আর শরীরের মিলন ঘটতে কতক্ষণ। তুর্য একটু ঝুঁকল, পৃথার কপালে আলতোভাবে ওষ্ঠ ছুঁয়ে মৃদু কণ্ঠে আওড়ালো, আকাশ ভেঙে বৃষ্টি নামুক, তোমার হৃদয়ে আমার একটু ঠাঁই মিলুক। এইটুকু বলে থামল তুর্য। মেয়েটাকে নিজের সাথে আরেকটু গাঢ়ভাবে জড়িয়ে নিয়ে বলল, তোমার একটু ভালোবাসা আমার হৃদয়ে এক ঝাঁক শীতলতা প্রিয়তমা। মধ্যরাত, বৃষ্টি থেমে চারিদিক নিশাচর প্রাণীরা গান শুরু করেছে। কাছে কোনো স্থানে থেকে ভেসে আসছে শেয়ালের ভয়ঙ্কর ডাক। পৃথার ঘুম ভেঙে গেল সে শব্দে। অন্তরাত্মা কেঁপে উঠল যেন। শেয়ালের এমন ভয়ঙ্কর আওয়াজ এর আগে সরাসরি মেয়েটা শোনেনি কখনো। ওই টিভিতে সিরিয়ালে যতটা শুনেছে। পৃথা তুর্যর দিকে চেপে বসলো আরও। ভয়ে খামচে ধরল তার শার্ট। কেবলই চোখ দুটো লেগে এসেছিল তুর্যর। হঠাৎ মেয়েটার এমন নড়াচড়ায় ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকালো স্ত্রীর দিকে। মেয়েটার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তুর্য আলতোভাবে হাত বুলিয়ে দিল পৃথার মাথায়। অভয় দিয়ে বলল, ভয় পাচ্ছ? কোনো ভয় নেই, আমি আছি তো তোমার সাথে।
পৃথা এতক্ষণ শুধু ভয় পাচ্ছিল, এখন ভীষণ ক্ষুধাও অনুভব করছে। সে রেস্টুরেন্টে একটু খেয়েছিল, তারপর সারা দিন পানি খেয়ে কাটিয়েছে। মেয়েটা জানে এখন নিজের ক্ষুধার কথা বললেও লাভ নেই কোনো। এই রাতে এমন ভয়ঙ্কর পরিবেশে তুর্য আবার খাবার আনতে পারবে নাকি? তাই চুপ রইল, লেপ্টে রইল স্বামীর সাথে। তবু পেট কি আর থেমে থাকে? কেমন গুড় ধ্বনি তুলছে পেটের ভেতর। পৃথা আবারও নড়ে চড়ে উঠল। তুর্য হাত বুলিয়ে দিল স্ত্রীর মাথায়, কোমল কণ্ঠে বলল, এত ভয় কেন পাচ্ছ বউ? আমার ওপর বিশ্বাস রাখো, কিচ্ছু হবে না। আমরা কাল সকালই এখান থেকে চলে যেতে পারবো। একটু ইতস্তত করল পৃথা, আমতা আমতা করে বলল, আমার না ভীষণ খিদে পেয়েছে। তুর্যর মায়া হলো, সাথে অপরাধবোধও কাজ করলো কিছুটা। কেন যে সে তখন ক্রোধের বশবর্তী হয়ে গাড়ি চালানো শুরু করেছিল কে জানে। তার ভুলের জন্যই আজ এই অবস্থা। নিজের পেশার তাগিদে হয়তো এমন না খেয়ে থাকার অভ্যাস তুর্যের রয়েছে, কিন্তু পৃথার তো নেই। মেয়েটা নিশ্চয়ই ক্ষুধায় ভীষণ কষ্ট পাচ্ছে, আর সে স্বামী হয়ে সেই কষ্ট প্রশমনের জন্য কিছুই করতে পারছে না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, হাত বাড়িয়ে পানির বোতল নিল হাতে। ভাগ্যিস তার গাড়িতে সব সময় প্রয়োজনের তুলনায় অধিক মিনারেল ওয়াটার কিনে রাখা হয়, তাই আজ বেঁচে গেল। নয়তো খাদ্যের অভাবে, পানির অভাবে তাদের কষ্ট পেতে হতো আরও। তুর্য পানির বোতলটা এগিয়ে দিল পৃথার দিকে, নিচু স্বরে বলল, এই পানি খেয়ে আজ রাতটুকু কাটিয়ে দাও বউ, আর যে কিছু করার নেই। এরপর থামলো একটু, মলিন কণ্ঠে বলল, আমি না এত বছর স্বামীর কোনো দায়িত্ব পালন করতে পেরেছি, আর না আজ পারছি। আমাকে মাফ করো, আজ আমার জন্য তুমি এই অবস্থায় ফেসে গেলে। প্রত্যুত্তরে পৃথা বলল না কিছুই। বোতল থেকে কিছুটা পানি ঢেলে মাথা এলিয়ে দিল গাড়ির সিটের সাথে। সুদীর্ঘ ভয়ঙ্কর এক রাত পেরিয়ে ভোরের দেখা মিলল। গতকাল বৃষ্টি হওয়ায় প্রকৃতি যেন একটু বেশি সতেজ এবং চনমনে রূপ ধারণ করেছে। আকাশের সূর্যটাও বেশ উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে আজ। জঙ্গলের গাছের ডালে ডালে প্রকৃতির সাথে মিশে নেচে বেড়াচ্ছে পাখিরা, মিষ্টি সুরে জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। তুর্যর ঘুম ভাঙল পাখিদের কলকাকলিতে। একটু নড়ে চড়ে উঠতেই অনুভব করলো তার বুকের সাথে লেপ্টে রয়েছে কেউ। দৃষ্টি নত করে তাকালো সে বুকের দিকে, সাথে সাথেই চক্ষুদ্বয় শীতল হলো। প্রশান্তি ছেয়ে গেল তার হৃদয়ে। তার বুকের সাথে লেপ্টে তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে পৃথা। কত দিনের স্বপ্ন ছিল তুর্যর যে ঘুম থেকে উঠে চোখ খুলেই নিজের প্রিয়তমার স্নিগ্ধ মুখখানা দেখতে পাবে, তাকে পাশে পাবে। আজ বুঝি তার সেই স্বপ্ন পূরণ হলো। তুর্য একটু ঝুঁকে ওষ্ঠ ছোঁয়ালো পৃথার ললাটের মধ্যখানে। অতপর খুব সাবধানে মেয়েটাকে নিজের থেকে সরিয়ে শুইয়ে দিল সিটের সাথে। হাত বাড়িয়ে পৃথার ব্যাগটা ঘেঁটে কাগজ কলম বের করে গোটা গোটা অক্ষরে লিখল তাতে, আমি কাছে পিঠে আছি, নেটওয়ার্ক খুঁজছি, দেখি কারোর সাথে যোগাযোগ করতে পারি কি না। তুমি ভয় পেও না, গাড়ির দরজা আটকে ভেতরেই থেকো। তুর্য কাগজটা গাড়ির সামনে কাচের সাথে রেখেই আস্তে ধীরে নেমে গেল। এদিক ওদিক ঘুরে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা চালালো। হাঁটতে হাঁটতে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করলো তুর্য। যেখানে দেখা মিলল ছোটোখাটো একটা বাজার, গুটি কয়েক দোকান ছড়ানো ছেটানো। মোবাইলেও নেটওয়ার্কের দেখা পেল কিছুটা। তুর্য আর দেরি করলো না এক মুহূর্তও, দ্রুত আরশের সাথে যোগাযোগ করলো। তাদের লোকেশন শেয়ার করে তাড়াতাড়ি আসতে বলে দিল। দোকান থেকে কিছু রুটি, বিস্কুট আর কেক কিনে নিল পৃথার খাওয়ার জন্য। অতপর পা বাড়ালো আবার গাড়ির কাছে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। 2 কদম যেতে হঠাৎ খেয়ালে এলো পলাশ শিকদারের কথা। লোকটাকে একটা খবর দেওয়া জরুরি। কাল থেকে মেয়েকে না পেয়ে নিশ্চয়ই চিন্তা করছেন ভীষণ। এমনিতেই হাই প্রেশারের রোগী। তুর্য মোবাইল ঘেটে পলাশ শিকদার, পিয়াস এবং সুফিয়া বেগমের নাম্বার বের করলো। একযোগে 3 জনের নাম্বারেই মেসেজ করে দিল, আমি তুর্য চৌধুরী বলছি। আমার বউ মানে পৃথা আমার সাথেই আছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা ঠিক সময় বাড়িতে চলে আসব। জন মেসেজ না পেলে আরেকজন পাবে, সেই উদ্দেশ্য নিয়েই 3 জনকে মেসেজ করেছে তুর্য। শুধু বাদ রেখেছে পিয়ালকে, তাকে সে মেসেজ পাঠাবে না কোনো। ওই বেটা হলো আস্ত একটা বজ্জাত, তাকে দেখলেই তেড়ে আসে।
কেমন পরপর আচরণ করে। আরসের জনবল নিয়ে জঙ্গলে পৌঁছতে বেলা গড়ালো বেশ। সকালের সময়টা সম্পূর্ণরূপে অতিবাহিত না হলেও আকাশের সূর্যটা তার তেজ ছড়িয়ে দিয়েছে। তুর্যের আনা তখনকার খাবার খেয়ে গাড়িতেই বসে অপেক্ষা করছিল পৃথা আর তুর্য। তখন গাড়ির জানালার কাছে টোকা পড়ল। জানালা খুলতেই চোখের সামনে ভেসে উঠল আরসের মুখশ্রী। তুর্যকে দেখে ব্যস্ত হয়ে পড়ল আরস। বিচলিত কণ্ঠে শুধালো, আপনি ঠিক আছেন স্যার? কিছু হয়নি তো? তুর্য কপাল কোঁচকালো, চোখ মুখে বিরক্তি নিয়ে বলল, না, মরে ভূত হয়ে গেছি। তোর সামনে তুর্য না, আমার আত্মা বসে আছে। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আরস। সে তো ভালো কথাই জিজ্ঞেস করেছিল, কিন্তু এই লোক সেই জবাবটুকু উদ্ভটভাবে দিল। আরসের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চাপল তুর্য। গাড়ির দরজা খুলে নামতে নামতে বলল, গতকাল থেকে আমি নিখোঁজ। তুই আমাকে খুঁজিসনি কেন, মির্জাফরের বংশধর? আমাকে বউসহ পুরো রাতটা এই জঙ্গলে কেন আটকা পড়ে থাকতে হলো বল? সত্যি বলতে আরস খোঁজেনি তুর্যকে। যদি সে তার দলবল নিয়ে সঠিকভাবে খুঁজত বা মোবাইলের নাম্বার দিয়ে অনুসন্ধানের চেষ্টা চালাতো, তবে গতকালই পেয়ে যেত তাদের। আরস ভেবেছিল তুর্য যেহেতু তার বউকে নিয়ে গেছে, তখন সে কোথায় গিয়ে বউয়ের মান ভাঙানোর চেষ্টা চালাচ্ছে কিংবা বউয়ের সাথে বিশেষ সময় অতিবাহিত করছে। এমন মুহূর্তে তুর্য বা তার বউকে খুঁজে বের করে তাদের বিশেষ মুহূর্তে ব্যাঘাত ঘটানো মানেই নিজের কপালে নিজে শনি চড়ানো। তাই আর তুর্যকে খোঁজেনি আরস, বরং কাল বৃষ্টি পেয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশে কাঁথামুড়ি দিয়ে জব্বর একটা ঘুম দিয়েছিল। তবে এ কথা তুর্যকে জানানো যাবে না কোনোভাবেই। যদি সে কোনোভাবে জানতে পারে আরস তাকে না খুঁজে ঘুমিয়েছে, তাহলে আর বাড়িতে ফিরতে দেবে না বেচারাকে। এই জঙ্গলে গাছের সাথে বেঁধে ঠুসঠাস করে দুটো গুলি মেরে উড়িয়ে দেবে নির্ঘাত। এলোমেলো দৃষ্টি ফেলল আরস, আমতা আমতা করে বলল, খুঁজেছি তো, তাহলে আমাদের পেলি না কেন তুই? এতটুকু বলেই তুর্যকে থামিয়ে দিল পৃথা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, আপনাদের এই ঝগড়া দয়া করে বাড়িতে গিয়ে করবেন, আগে বাড়ি চলুন, আমার এই জঙ্গলে আর ভালো লাগছে না। তুর্য তাকালো পৃথার দিকে। সত্যি মেয়েটার চোখ মুখ অল্প সময়ের কেমন শুকিয়ে গেছে। সে আর কথা বাড়ালো না তেমন। আরসের দিকে তাকিয়ে শুধালো, আমি তোকে পরে দেখে নেব মির্জাফরের বংশধর। অতঃপর পৃথাকে নিয়ে সে বসলো আরসের সাথে আনা গাড়িতে। স্বস্তির নিঃশ্বাস ফেলল আরস। যাক, এবার তো অন্তত বাঁচা গেল তুর্যর হাত থেকে। পরে কি হবে তা পরে দেখা যাবে। আরস নিজের সাথে আনা জনমানবদের আদেশ দিল তুর্যর নষ্ট গাড়িটার একটা গতি করতে। তারপর নিজেও এসে বসলো তুর্য আর পৃথার সাথে। দিনের মধ্যভাগ। সকালের তুলনায় সূর্যটা বেশ উত্তপ্ত এবং তেজস্বী হয়ে উঠেছে। গরমে দিশেহারা করে তুলেছে জনজীবন। তুর্য পৃথাকে নিয়ে সোজা শ্বশুরবাড়িতে এসেছে। কে জানে পলাশ শিকদার না আবার মেয়ের চিন্তায় চিন্তায় হার্ট অ্যাটাক করে বসেছেন। তুর্য পৃথাকে নিয়ে বাড়ির মূল দ্বার থেকে ঢুকতেই তার দিকে তেড়ে এলো পিয়াল। কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, আমার বোনকে নিয়ে কোথায় গিয়েছিলেন আপনি? তুর্য পাত্তা দিল না পিয়ালের কথায়। পৃথার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, ভেতরে যাও বউ, ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। পৃথা একবার তাকালো বসার কক্ষে উপস্থিত বাবা ভাইয়ের দিকে, অতপর মাথা নুইয়ে ভেতরে চলে গেল। এরপর শোনা গেল পলাশ শিকদারের ভরাট কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে তিনি বললেন, আমার মেয়েকে তুমি কার কাছে জিজ্ঞেস করে নিয়ে গিয়েছিলে? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? তুর্য ভাবলেশীনভাবে জবাব দিল, সাহস কাউকে দিতে হয় না শ্বশুরমশাই, সাহস অর্জন করে নিতে হয়। তাছাড়া আমি আমার বউকে নিয়ে গিয়েছিলাম, এখানে কারো কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পিয়াস বলতে চাইল কিছু, তবে তুর্য হাত উঁচিয়ে থামিয়ে দিল তাকে। নাকমুখ কুঁচকে পলাশ শিকদারকে বলল, আপনার এই বাচ্চা দুটোকে সামলে রাখুন শ্বশুরমশাই। যখনই দেখবে তখনই গ্রামের কতিপয় চাচি দাদিদের মতো ঝগড়া করার জন্য মুখিয়ে থাকে। তাদের মুখমণ্ডলে স্থান নেওয়া ওই দুটো ঠোঁটওয়ালা, ওটা যেন মুখ নয়, এক একটা ঝগড়ার গোডাউন। পিয়াস চেতে গেল, দাঁতে দাঁত পিষে বলল, কি বললি তুই? আমাদের মুখগুলো ঝগড়ার গোডাউন? তুর্য অধর বাঁকিয়ে জবাব দিল, অবশ্যই। যাই হোক, এখন ঝগড়া করতে ইচ্ছে করছে না, বাসায় যেতে হবে, শরীর বেশ ক্লান্ত।
পরে এসে ঝগড়া করে যাব আবার সবার সাথে, কেমন? কথাটা বলেই তুর্য আর দাঁড়ালো না, আরুষকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। পলাশ শিকদার দাঁতে দাঁত পিষে চেয়ে রইলেন তুর্যের গমন পথের দিকে। গম্ভীর কণ্ঠে বললেন, অতি দ্রুত তালাকের ব্যবস্থা করো। উকিল বাড়িতে ডাকো কাল। গ্রীষ্মের দুপুর, চারিদিকটা সূর্যের কড়া তাপে উত্তপ্ত হয়ে উঠেছে বেশ। পৃথা কেবলই কলেজ থেকে বাড়িতে ফিরল। সদর দরজা থেকে বাড়িতে ঢুকতে অবাক হলো সে। তাদের বসার কক্ষে মানুষ ভর্তি। একজন কোট প্যান্ট পরা উকিলের মতো লোক দেখা যাচ্ছে। উকিল এসেছে কেন? পৃথার ভাবনার মধ্যেই তুর্যও এসে উপস্থিত হলো দরজার কাছে। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, হঠাৎ এত জরুরি তলব, কাহিনী কি শ্বশুরমশাই? পলাশ শিকদার তাকালেন তুর্যর দিকে, সোফার দিকে ইশারা করে বললেন, বসো। তুর্য সোফায় বসল। পলাশ শিকদার বেশ স্বাভাবিক ভঙ্গিতে কিছু কাগজ এগিয়ে দিলেন তার দিকে। থমথমে কণ্ঠে বললেন, এখানে সাইন করে দাও। ভ্রু কুচকালো তুর্য। কাগজগুলো হাতে নিয়ে প্রশ্ন করল, কি এগুলো? তোমার থেকে আমার মেয়ের মুক্তির দলিল, অর্থাৎ তালাকনামা। পলাশ শিকদারের নির্বিকার কণ্ঠস্বর। তবে তালাকনামা শব্দটা কর্ণকুহরে পৌঁছতেই চমকালো পৃথা। তালাক মানে তার আর তুর্যের তালাক? অবশেষে তাদের সম্পর্কটা ভেঙে যাবে? দুমড়ে মুচড়ে উঠল মেয়েটার ছোট্ট কোমল হৃদয়। সে মুখে যতই তালাকের কথা বলুক না কেন, এখন যখন সত্যি তালাকের সময় এসেছে তখন আর মন সায় দিচ্ছে না। ভীষণ কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। এটাই বুঝি পবিত্র সম্পর্কের টান, প্রিয় মানুষের পিছু টান? তবে এত বড় একটা কথা শুনেও তুর্যের ভেতরে কোনো পরিবর্তন দেখা গেল না মোটেও। নিজের শরীরটা সে সোফার সাথে এলিয়ে দিল। নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আপনার কাছ থেকে এর বেশি আর কি আশা করা যায়? সব রাজাকারী বুদ্ধিতে ভরপুর। এরপর হাতের কাগজগুলো সে রাখলো সামনের টেবিলের ওপর। ঘাড় ঘুরিয়ে উকিলের দিকে তাকিয়ে শুধালো, আপনাকে আমি যে কাগজটা তৈরি করতে বলেছিলাম করেছেন? উকিল সাহেব মাথা ঝাঁকালেন। ব্যাগ হাতড়ে কাগজটা বের করে এগিয়ে দিলেন তুর্যের দিকে। তুর্য কাগজটা হাতে নিল। ভালোভাবে এবার পুরো কাগজটাই চোখ বুলিয়ে বাড়িয়ে দিল পলাশ শিকদারের দিকে। স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি আগে এটাই সাইন করে দিন শ্বশুরমশাই। পলাশ শিকদার ভ্রু কোচকালেন। কাগজটা হাতে নিয়ে প্রশ্ন করলেন, কি এটা? আপনার বাড়িতে সসম্মানে ঘর জামাই থাকার চুক্তিপত্র। রেগে গেলেন পলাশ শিকদার। যাকে ডেকেছে তালাকের জন্য সে এসেছে ঘর জামাই থাকতে? বসা থেকে উঠে দাঁড়ালেন তিনি। রুক্ষ কণ্ঠে বললেন, তালাক নামায় সই করে এখান থেকে বেরিয়ে যাও, বেয়াদব ছেলে। তুর্য উঠে দাঁড়ালো। টেবিলের ওপর থেকে তালাকের কাগজগুলো তুলে নিল দুহাতে। প্রতিটা কাগজ উল্টে পাল্টে দেখল একবার। ওষ্ঠে বাঁকা হাসি ফুটিয়ে সকলের সামনে দুই হাতে টেনে ছিঁড়ে ফেলল কাগজগুলো। ঠিক যতক্ষণ না তার ক্ষোভ মিটল ততক্ষণ পর্যন্ত ছিঁড়ল কাগজগুলো। অতঃপর দৃঢ়তার সাথে বলল, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বউকে আমি তালাক দেব না। আর আজকের এই ঘটনার পর আমার বউকে এখানে রাখব না। অনেক থেকেছে সে বাপের বাড়িতে, আর থাকার দরকার নেই। কথাটা শেষ করে তুর্য এগিয়ে গেল পৃথার কাছে। মেয়েটার এক হাত টেনে বগল দাবা করে বলল, চলো বউ, তোমার আর এ বাড়িতে থাকতে হবে না। পরে এই রাজাকারদের মধ্যে থাকতে থাকতে তুমিও নষ্ট হয়ে যাবে। তালাকে মন সায় দেয়নি পৃথার। এর মানে এই নয় যে সে ঢ্যাং ঢ্যাং করে এই লোকের সাথে চলে যাবে। একটা বিয়ের সিদ্ধান্ত যেমন সারা জীবনের জন্য, তেমন তালাকের সিদ্ধান্তটাও। বিয়ে হওয়ার পরবর্তী সময়ে যেমন এক নারীর শরীরে তকমা লাগে বিবাহিত, তেমনই তালাক হওয়ার পর তকমা লাগে ডিভোর্সি। বিয়ে যেমন সারা জীবনের জন্য নরনারীকে একটি পবিত্র সম্পর্কে আবদ্ধ করে, তেমনি তালাক সেই সম্পর্ক থেকে আলাদা করে। তাই হয়তো পৃথার মন সায় দেয়নি তালাকে, কিন্তু তাই বলে সে এক বাক্যে তুর্যের সাথে চলে যেতে রাজি হবে এমন নয়। পৃথা নিজের হাতটা ছাড়িয়ে নিল তুর্যের বন্ধন থেকে। শক্ত কণ্ঠে বলল, আমি আপনার সাথে যাব না। তুমি নিশ্চিত যে আমার সাথে যাবে না? শতভাগ নিশ্চিত। তুর্য এদিক ওদিক দৃষ্টি ঘোরালো। হুট করে বলল, আমার শ্বশুর মশাইয়ের দিব্যি রইল, তুমি আমার সাথে এক্ষুনি যাবে। দিব্যি?
লোকটা এখন এসব কুসংস্কারমূলক দিব্যি দেওয়া শুরু করে দিয়েছে। দাঁতে দাঁত চাপল পৃথা, কটমট করে বলল, আমি যাব না। তুর্যর দৃষ্টি তীক্ষ্ণ হলো, ভারী কণ্ঠে বলল, ভেবে বলছো তো? আমি কিন্তু আমার শ্বশুর মশাইয়ের দিব্যি দিয়েছি। এই দিব্যি না মানলে যে কোনো সময় তার জীবন নিয়ে টানাটানি লাগতে পারে। এ কথা শুধু আমি না, যুগের পর যুগ ধরে আমাদের মা, চাচি, দাদিরা বলে আসছেন। তুর্যের ভাষ্যে পলাশ শিকদার বড় বড় চোখ করে তাকালেন মেয়ে জামাইয়ের দিকে। এ কেমন ছেলের সাথে তিনি নিজের মেয়ের বিয়ে দিয়েছেন, যে তার জীবনদশায় দিব্যি দিয়ে জীবন নিয়ে টানাটানি লাগিয়ে দিতে চাই? কি সাংঘাতিক ছেলে রে বাবা! পলাশ শিকদার আবারও বসে পড়লেন। সাথে সাথে চেঁচিয়ে উঠল তুর্য, আহাজারি করে বলল, দেখেছ, মুখের দিব্যি মুখেই রয়ে গেল, অথচ শ্বশুরমশাই বসে পড়লেন। কি হয়েছে আপনার শ্বশুরমশাই? শরীর খারাপ লাগছে? খুব ব্যথা করছে? মাথা ঘোরাচ্ছে? কথাটা বলেই তুর্য ছুটে গেল শ্বশুরের দিকে। পলাশ শিকদারকে দুই হাতে জড়িয়ে ধরে এক প্রকার জোর করেই শুইয়ে দিল সোফার উপরে। বিলাপের স্বরে বলা শুরু করলো, এত তাড়াতাড়ি আপনার কিছু হতে পারে না শ্বশুরমশাই। আমার এখনও বউ বাড়িতে নেওয়া, সংসার করা বাকি। আপনি এত তাড়াতাড়ি হাসপাতালের বিছানা ধরলে বা অক্কা পেলে আমি কার নামে দিব্যি দেব? আপনার বউটা তো বউ নয়, পারমাণবিক বোমা একটা। ওনার নামে দিব্যি দিলে দেখা যাবে নিজেও ফেটে গেছে, আর সাথে আমাকেও ফাটিয়ে উপরে তুলে দিয়েছে। আমি এত তাড়াতাড়ি ফাটতে চাই না শ্বশুরমশাই। পৃথা ঘাবড়ে গেল। এই সব দিব্যি টিব্যি সে বিশ্বাস না করলেও এই মুহূর্তে বাবাকে শুয়ে পড়তে দেখে ভীত হলো। এমনিতেই নারীর মন নরম হয়। পৃথার ভয় হলো যদি সত্যি সত্যি পলাশ শিকদারের গায়ে তুর্যের দেওয়া দিব্যি লেগে যায়, হুট করে বাবার কিছু হয়ে গেলে তখন কি হবে? হৃদয় অশান্ত হলো মেয়েটার। ব্যস্ত হয়ে বলল, আমি যাব আপনার সাথে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। পলাশ শিকদারকে রেখে উঠে দাঁড়ালো সে। পৃথার হাত টেনে আবারও বগল দাবা করে, চলো বউ। সাথে সাথে পিয়াল ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো তুর্য এবং পৃথার পথ আগলে। কণ্ঠে কাঠিন্য এঁটে বলল, আমার বোনকে নিয়ে আমি কোথাও যেতে দেব না আপনাকে। তুর্য চোখ দুটো ছোট ছোট করে তাকালো পিয়ালের দিকে, ভ্রু কুঁচকে বলল, আমার বউ আমি নিয়ে যাব, তুই আটকানোর কে? পলাশ শিকদারও এবার উঠে দাঁড়ালেন। এমন এক বেয়াদব বেলাত ছেলের সাথে তিনি মেয়েকে যেতে দেবেন না কিছুতেই। এর সাথে আজ মেয়েকে যেতে দেওয়া মানেই এটাকে নিজের গলায় সারা জীবনের জন্য ঝুলিয়ে নেওয়া। আর পৃথার জীবন তো নাজেহাল হবেই। কোন কুক্ষণে যে 5 বছর আগে এই অদ্ভুত প্রাণীটার সাথে মেয়ের বিয়ে দিতে গিয়েছিলেন কে জানে। পলাশ শিকদার তাকালেন মেয়ের দিকে, গম্ভীর কণ্ঠে বললেন, ওই বেয়াদবটার সাথে তুমি কোথাও যাবে না। আমি এটার সাথে খুব তাড়াতাড়ি তোমার তালাক করিয়ে দেব। কপালে ভাঁজ পড়ল তুর্যর, মেজাজ বিগড়ালো কিছুটা। এতদিন পর বউ তার সাথে যেতে রাজি হয়েছে, কোথায় এরা একটু এগিয়ে আসবে তা না আটকানোর চেষ্টা চালাচ্ছে। তুর্য দাঁতে দাঁত চাপল, থমথমে কণ্ঠে বলল, তালাক কিন্তু এখনও হয়নি শ্বশুরমশাই, সুতরাং পৃথা এখনও আমার স্ত্রী। আমার স্ত্রীকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য আমি যে কোনো পর্যায়ে যেতে পারি, প্রয়োজনে পুলিশেও যেতে পারি। নিশ্চয়ই এই বুড়ো বয়সে জেলের ঘানি টানতে ভালো লাগবে না আপনার? কণ্ঠে তোলা কথাগুলোর সমাপ্তি ঘটিয়ে তুর্য ঝুঁকে গেল পৃথার দিকে, ফিসফিসিয়ে বলল, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। একে তো দিব্যি দিয়েছি, তারপর পুলিশ। তোমার সিদ্ধান্তের সাথে কিন্তু তোমার বাবার জীবন মরণ এবং জেল জড়িয়ে। পৃথার হৃদয়ে ভয় হলো। একজন মেয়ে হয়ে বাবাকে নিয়ে ঝুঁকি নিতে মন সায় দিল না তার। তুর্য পেশায় পুলিশ কার্যালয়ের সাথে যুক্ত। যদি সত্যি সত্যি তাকে নেয়ার উসিলায় তুর্য তার বাবাকে ফাঁসিয়ে দেয়, জেলে পুরে দেয়, তখন কি হবে? পৃথা তাকালো পলাশ শিকদারের দিকে, ধীর কণ্ঠে বলল, তালাক বা বিচ্ছেদ কোনো সমাধান নয় বাবা। আজ থেকে 5 বছর আগে আমার মতামত না নিয়ে কিশোরী বয়সে তোমরা
এই লোকটার গলায় ঝুলিয়ে দিয়েছিলে আমাকে। একটা বারও ভাবনি ওই অল্প বয়সে আমার উপরে বিয়ের কী প্রভাব পড়তে পারে। একটা বারও আমার মতামত জানার চেষ্টা করনি। তোমরা শুধু তোমাদের সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে আমাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করেছো, এছাড়া আর কিছুই নয়। তোমাদের মেয়ে কি চায়, তোমাদের মেয়ের কি হবে, সে চিন্তাভাবনার তুলনায় তোমাদের সম্পর্ক রক্ষা বড় হয়ে গিয়েছিল। তারপর যখন তুর্য বিয়ের আসরে আমাকে ত্যাগ করলেন, চলে গেলেন দূরে, তখন তোমাদের চোখ খুলল। সেদিন যদি ক্রোধের বশে আমাকে ত্যাগ করা তুর্যর ভুল হয়ে থাকে, তবে তোমাদেরও কম ভুল ছিল না। একটু সময় নিল পৃথা, ছোট করে নিঃশ্বাস ফেলে আবার বলল, আমার বিয়ে, আমার জীবনের চোরাই উতরাই নিয়ে তোমাদের উপরে কোনো অভিযোগ নেই। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তবে আমার বোধ হয় এখন তুর্যর সাথে যাওয়া উচিত। হুট করে সম্পর্কটাকে শেষ না করে দিয়ে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তুর্যর হৃদয় উৎফুল্লতায় ভরে গেল। তাকে পৃথা নিজ থেকে একটা সুযোগ দিতে চাইছে, এটাই যে বড় প্রাপ্তি তার। এখন এই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগিয়ে পৃথার কাছে যেতে হবে, সবটা ঠিক করতে হবে। তুর্য পৃথার হাতটা বগল থেকে নামালো, কোমলভাবে নিয়ে নিল নিজের হাতের ভাঁজে। দীর্ঘশ্বাস ফেলল পৃথা। পলাশ শিকদার এবং সুফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আমার জন্য দোয়া রেখো। জীবনটা এবার যেন একটু সৌন্দর্যে ভরে ওঠে, আর যেন কষ্ট পেতে না হয়। এরপর মলিন কণ্ঠে বলল, আসছি আমি। পৃথার কথাটা বলতে দেরি, তবে তুর্যর তার হাত থেকে টেনে ঘরের বাইরে পা বাড়াতে দেরি হলো না। বলা তো যায় না, এরা যদি আবার তাদের আটকানোর চেষ্টা করে, পৃথাকে বুঝিয়ে শুনিয়ে তার সাথে না যেতে দেয়, তার থেকে আগে ভাগেই চলে যাওয়া ভালো। সুফিয়া বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠলেন সাথে সাথে। তিনিও চান না মেয়েটার তালাক হোক, সমাজে ডিভোর্সি হয়ে বেঁচে থাকুক। একজন ডিভোর্সি নারীর এই সমাজে বেঁচে থাকা কতটা কষ্টকর তা তিনি বোঝেন। আবার মেয়ের এভাবে চলে যাওয়াও মেনে নিতে পারছেন না। পিয়াস ও পিয়াল তুর্য ও পৃথাকে আটকাতে উদ্যত হলো তৎক্ষণাৎ। তবে তারা সামনে পা বাড়াতেই তাদের হাত উঁচিয়ে থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, ওদের যেতে দাও তোমরা। পিয়াস ও পিয়াল বিস্মিত হলো দুজনেই। অবাক কণ্ঠে পিয়াস বলল, তুর্যর সাথে পৃথা চলে যাচ্ছে বাবা, আর তুমি বলছো ওদের যেতে দিতে? পলাশ শিকদার তাকালেন ছেলের দিকে, শীতল কণ্ঠে বললেন, আমার মেয়ের সিদ্ধান্তের ওপর আমার বিশ্বাস আছে, কিন্তু বাবা। এতটুকু বলেই পিয়ালকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। গম্ভীর কণ্ঠে বললেন, কোনো কিন্তু নয়, এবার তোমরা নিজে নিজের কাজে যাও। কথাটা বলে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন পলাশ শিকদার। পিয়ালেরও বা কী আর করার আছে। তবে এই বদমাস তুর্যর সাথে পৃথাকে যেতে দেওয়ায় বাবার ওপর ক্রোধ জন্মালো দুই ভাইয়ের। তেজ দেখিয়ে হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল তারা। মিনিট 30-এর মধ্যে ভাড়া বাড়িতে পৌঁছালো তুর্য ও পৃথা। এখন তারা এই বাড়িতে থাকবে। তারপর সব গুছিয়ে গাছিয়ে 2-1 দিনের পর রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। হুট করেই তো আর সব ফেলে চলে যাওয়া যায় না কোথাও। তবে এই দিনের বেলায়ও চারদিকটা কেমন নীরব নির্জীব রূপ ধারণ করেছে। তুর্য এমন এক স্থানে থাকে দেখে কিঞ্চিত অবাক হলো পৃথা। চারদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে ঢুকলো বাড়ির ভেতরে। আরও কিছু জনমানব নিয়ে বসার কক্ষে বসে রয়েছে আগে থেকেই। তাদের মধ্যে একজন বয়স্ক লোকও বসে রয়েছে, শরীরে কালো কোট জড়ানো। দেখতে তো উকিলের মতোই মনে হচ্ছে, কিন্তু উকিল এই সময়ে এখানে কেন আসবে? বাড়িতে উকিল, আবার এখানে উকিল? পৃথার ভাবনার মধ্যেই তাকে টেনে নিয়ে সোফায় বসালো তুর্য। কালো কোটধারী লোকটাকে শুধালো, আপনাকে যে কাগজগুলো তৈরি করতে বলেছিলাম করেছিলেন? উকিল সাহেব তার পাশেই রাখা কালো ব্যাগ থেকে কিছু কাগজ বের করে রাখলেন। তুর্যর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, জি স্যার। তুর্য একটু সময় নিয়ে কাগজগুলোকে একবার উল্টে পাল্টে পর্যবেক্ষণ করলো। বুক পকেট থেকে একটা কলম বের করে তাতে ঘস ঘস আওয়াজ তুলে সই করে দিল কাগজে। অতপর সেই কাগজগুলো পৃথার দিকে এগিয়ে দিয়ে বলল, সই করে দাও। ভ্রু কুচকালো পৃথা, সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করল, এগুলো কি? আমাদের আইনি বিয়ের কাগজপত্র।
এখনকার সমাজে আইনি বিয়ের প্রয়োজন রয়েছে। পৃথার হৃদয় কিঞ্চিত ভারী হলো। বাবা মাকে ছাড়াই আজ এত বড় একটা কাজ করতে হচ্ছে তাকে। অথচ এই দৃশ্যটা ভিন্ন হওয়ার কথা ছিল। 5 বছর আগে পৃথা কিশোরী ছিল বলে তাদের শুধু কবুল পড়িয়ে বিয়ে হয়েছিল, আইনিভাবে হয়নি। তবে নিশ্চয় কথা ছিল মেয়ের 18 বছর হলে দুই পরিবার মিলে ধুমধামের সাথে তাদের আইনি বিয়ের কাজ সেরে ফেলবে, তারপর তুলে আনবে। কিন্তু তা আর কই হলো। আসলে আমরা যা ভেবে রাখি অধিকাংশ সময় তা ঘটে না, আর যা কল্পনাও করি না সৃষ্টিকর্তার কৃপায় তাই ঘটে। এই যে তুর্য ফিরে এসে এভাবে তাকে নিয়ে আসবে, কখনো কল্পনাও করেনি মেয়েটা, অথচ আজ তাই ঘটল। পৃথাকে সই না করে চুপ করে বসে থাকতে দেখে ভ্রু কোঁচকালো তুর্য। গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, সাইন করো। পৃথা এবার আর সময় নিল না। শরীয়ত মোতাবেক বিয়ে যখন হয়েই গেছে, এখন আর কাগজের বিয়ে নিয়ে ঝামেলা করে লাভ নেই। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা, চুপচাপ সাইন করলো কাগজে। রাত্রি নেমেছে, শহরের বুক সেজে উঠেছে কৃত্রিম আলোর ঝলকানিতে। পৃথাকে নিয়ে তুর্য এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শহরের চনমনে এক শপিং মলে। তখন মেয়েটার হাত ধরে ও বাড়ি থেকে এক কাপড়ে বের করে নিয়ে এসেছিল। ঢাকায় যেতে হবে, তাছাড়া আজ ফ্রেশ হয়ে বাসায় পরার জন্য তো কিছু জামা কাপড় প্রয়োজন, তাই এখানে আসা। তুর্য আশেপাশে চোখ বোলালো একবার, অতঃপর পৃথাকে বলল, তোমার প্রয়োজনীয় যা লাগে নিয়ে নাও। পৃথা তেমন চিন্তাভাবনা করল না। এক প্রকার মনের ভেতরে থাকা তুর্যের প্রতি চাপা ক্ষোভ থেকেই বলল, আমার কিছু লাগবে না। পৃথার দিকে তাকিয়ে সাথে সাথেই ঝুঁকে গেল তুর্য। কণ্ঠ খাদে নামিয়ে বলল, বাসায় কি তবে কিছু না পরেই থাকতে চাও? ও বাড়ি থেকে আসার সময় তো একা পড়ে বেরিয়ে এসেছো। কথাটা বলে একটু থামল সে, চোখে মুখে দুষ্টুমির আভা ফুটিয়ে তুলে আবার বলল, আমার অবশ্য তাতে কোনো সমস্যা নেই। প্রয়োজনে আরশকে বাড়ি থেকে উষ্ঠা মেরে বের করে দেব, তারপর শুধু তুমি আর আমি। কান গরম হলো পৃথার। কী সব বলছে এই পুরুষ! সে না হয় মনের ক্ষোভ থেকেই বলে ফেলেছিল কিছু লাগবে না, তাই বলে এমন নির্লজ্জের মতন কথা বলবে? লজ্জায় রক্তিমাভা ছড়িয়ে পড়ল পৃথার মুখশ্রী জুড়ে। দ্রুত সে তুর্যের পাশ থেকে সরে গেল। অপ্রস্তুত ভঙ্গিমা নিয়ে ঘুরে ঘুরে দেখতে শুরু করলো জামাকাপড়। শপিং মল থেকে তারা নিজেদের সব কেনাকাটা শেষ করে বেরোলো ঘণ্টাখানেক পর। পাশেই একটা রেস্টুরেন্টে রাতের খাবারের পাট চুকিয়ে বাড়ি ফিরল দুজন। পৃথা কক্ষে ঢুকেই শপিং ব্যাগ থেকে একটা নরম কাপড়ের 3 পিস বের করে ঢুকলো ওয়াশরুমে। তুর্য আর কি করবে, সে নিজের পোশাক কক্ষে পরিবর্তন করে অপেক্ষা করতে লাগলো মেয়েটার বের হওয়ার। প্রায় মিনিট 15 পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো পৃথা। তুর্য সেদিকে তাকালো একবার, অতঃপর নিজেও গেল ওয়াশরুমে। আর পৃথা এগিয়ে এলো বিছানার দিকে। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। এখন একটু ঘুমের প্রয়োজন, যদিও আজ রাতে ঘুম আসবে কিনা সন্দেহ। কিন্তু সমস্যা হলো ঘুমাবে কোথায়? এই কক্ষে তুর্যের সাথে এক বিছানায়? ভাবতেই শরীর শিউরে উঠল তার। এভাবে অচেনা এক স্থানে এক প্রায় অপরিচিত এক পুরুষের সাথে নিজেকে কল্পনা করতে কেমন হাঁসফাঁস লাগছে। তাছাড়া তুর্যের সাথে পৃথার সম্পর্কটাও যে খুব ভালো তেমন তো নয়। তুর্যের জন্য তাকে কি না সহ্য করতে হয়েছে, কতটা অপমানিত হতে হয়েছে, সবটা মস্তিষ্কে গেঁথে আছে এখনও। নিজের অতীতের কথা স্মরণে আসতেই হৃদয়ে তুর্যের প্রতি চাপা ক্রোধে চনমনে হয়ে উঠল আবারও। মনটা আন্দোলন করে বলে উঠল, ও বেটা যেখানে খুশি ঘুমাক, তুই এই বিছানা দখল করে নি। পৃথা বসলো বিছানায়। বালিশ টান দিয়ে ঠিক করতে নিতেই তার নিচ থেকে বেরিয়ে পড়ল একটা বিশাল গুপ্তধন। পৃথা গোল গোল দৃষ্টিতে তাকিয়ে সেদিকে, 2 হাতে সে গুপ্তধন তুলে ধরল চোখের সামনে। এ তো কোনো পুরুষের আন্ডারওয়্যার মনে হচ্ছে। এই ঘরে তুর্য ছাড়া আর কেউ থাকে না, এর মানে এই আন্ডারওয়্যার তুর্যর। ঠিক তখনই বেশ ফুরফুরে মেজাজে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে চোখ গেল বিছানার দিকে। চমকালো বেচারা, সাথে অপ্রস্তুত হলো বেশ। যতই সে নির্লজ্জ লাগামহীন হোক না কেন, একটু লজ্জা তো আছেই। প্রথম দিনই বউ এসে বিছানায় আন্ডারওয়্যার খুঁজে পেল,
এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? তুর্য নিজের ওপর নিজে বিরক্ত হলো। তার না হয় নিজের জিনিসপত্র এখানে ওখানে ফেলে রাখার অভ্যাস আছে, তাই বলে আন্ডারওয়্যার বিছানায় ফেলে রাখবে? এলোমেলো দৃষ্টি ফেললো বেচারা। তবে নিজের ভেতরে অপ্রস্তুত ভাব বউয়ের সামনে প্রকাশ করলো না। স্বাভাবিক ভঙ্গিতেই হেঁটে গিয়ে দাঁড়ালো বিছানার কাছে। পৃথার হাত থেকে এক টানে নিয়ে নিল আন্ডারওয়্যারটা। বাঁকা হেসে বলল, আমার আন্ডারওয়্যার এটা। ফুটপাত থেকে 50 টাকার বিনিময়ে কিনেছিলাম বছরখানেক আগে। উপরে আমার হাঁসের বাচ্চার মতন কী সব আঁকা আছে যেন। সুন্দর হয়েছে না আন্ডারওয়্যারটা? পৃথা বিছানায় আন্ডারওয়্যার দর্শনে যতটা না হতবাক হয়েছিল, তার থেকেও বেশি হতবাক হলো তুর্যের কথায়। বছরখানেক আগে 50 টাকার বিনিময়ে ফুটপাত থেকে আন্ডারওয়্যার কিনে, তাও আবার পৃথাকে জিজ্ঞেস করছে সুন্দর হয়েছে কিনা। আবার বলছে আন্ডারওয়্যারে হাঁসের বাচ্চার ছবি আঁকা। ছি, কি নির্লজ্জ কথাবার্তা। নাক মুখ কুচকালো মেয়েটা। একটা বালিশ তুর্যের দিকে ছুড়ে দিয়ে বলল, চুপ করুন অসভ্য নির্লজ্জ পুরুষ। তুর্য তৎক্ষণাৎ 2 হাত বাড়িয়ে বালিশটা ধরে ফেলল। চোখ মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলে বলল, এই রাতে হঠাৎ বালিশ ছোড়াছুড়ি শুরু করেছো কেন বউ? আমার ব্যথা লাগে তো। দাঁতে দাঁত চাপল পৃথা। এ কোন ছেলের সাথে বাবা তাকে বিয়ে দিয়েছে? এর আগা গোড়া সবটাই তো নাটকে ভরপুর। মেয়েটা কটমট করে বলল, বালিশটা নিন আর অন্য কোথাও গিয়ে শুয়ে পড়ুন। আমার বউ এখানে আর আমি অন্য কোথাও গিয়ে শুয়ে পড়ব মানে? আশ্চর্য। তুর্যর বিস্মিত কণ্ঠস্বর। পৃথা নিজের বালিশটা ঠিক করতে করতে জবাব দিল, আমি আপনার পাশে ঘুমাবো না তাই। চোখ ছোট ছোট করে তাকালো তুর্য। ওষ্ঠ বাঁকিয়ে বলল, কেন, আমার কি কোনো ছোঁয়াচে রোগ আছে? নাকি আমার পাশে ঘুমালে তোমার গায়ে ফোস্কা পড়বে? দুটোর একটাও না। আমি শুধু আপনার পাশে ঘুমাবো না, এটাই শেষ কথা। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়। সে হেলে দুলে গিয়ে বসলো বিছানায়। বালিশটা রেখে শুতে যাবে, তখনই তেতে উঠল মেয়েটা। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনাকে কি বলেছি শোনেননি? আমি আপনার পাশে ঘুমাবো না। থামল পৃথা। আবার বলল, ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। নিজে বিছানা থেকে নিজের বালিশটা তুলে নিল সে। উদ্যত হলো কক্ষ থেকে বেরিয়ে যেতে। তুর্য ভরকালো, তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। ব্যস্ত হয়ে বলল, তো তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তুর্য নিজের বালিশটা বগলদাবা করে 2 কদম এগিয়ে গেল। অতঃপর হুট করে দাঁড়িয়ে পড়ল আবার। পৃথার দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে বলল, এই বাড়িতে শুধু 2টাই বেডরুম। একটাতে আরশ শুয়েছে আর একটাতে আমরা। এখন এই কক্ষ থেকে আমাকে বের করে দিলে আমার যাওয়ার আর কোনো জায়গা নেই বউ। শেষোক্ত কথাগুলো একটু কাতর শোনালো। তবে পৃথা গড়ল না তুর্যর এ অভিনয়ে। অল্প সময়ে এই লোককে তার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। সে বরং নিজের বালিশটা আবারও রাখল বিছানায়। সেখানে মাথা দিয়ে শুয়ে বলল, তাহলে নিচে গিয়ে শুয়ে পড়ুন। তুর্য ঠোঁট উল্টে দিল। অসহায় কণ্ঠে বলল, আমার ঠান্ডা লাগবে। এমনিতেই সেদিন বৃষ্টিতে জঙ্গলের ভেতরে তোমার সাথে রাত কাটিয়ে ঠান্ডা লেগেছে। কথাটা বলে পরপর কয়েকটা হাঁচি দিল তুর্য। ভ্রু কুচকালো পৃথা। এই লোককে তো আজ সারাদিনে একবারও হাঁচি দিতে দেখেনি, এখন হঠাৎ তো হাঁচি দিচ্ছে যে। পৃথা সরু দৃষ্টিতে তাকালো তুর্যের দিকে। কটমট করে বলল, নাটকবাজ বদলোক, অভিনয় বন্ধ করে নিচে শুয়ে পড়ুন, নয়তো আমি গেলাম। তুর্য ঢোক গিলল। তার বউ এভাবে তার নাটক ধরে ফেলল। বউটা এত চালাক না হয়ে একটু বোকাশোকা হলেও কি এমন ক্ষতি হতো? বেচারা হতাশ হলো। বালিশ নিয়ে মেঝেতে বিছানা ঠিক করে সেখানে শুয়ে পড়ল। বিড়বিড়িয়ে বলল, মুরগির বাচ্চা হলেও কি হবে, বউটা শেয়ানা আছে ভীষণ। পাষাণ নির্দয় বউ একটা।